নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। প্রত্যেক দিনের মতো উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে কেন্দ্র সরকারের পাশ করা ওয়াকফ সংশোধনী আইনের ব্যাপারে আমরা কতটুকু জানি এবং কেন্দ্র সরকারের পাশ করা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অতঃপর মুসলমানদের কি করা উচিত। একদম সোজা সাপটা কথা। এর আগের একটা পর্বে আমরা এই বিষয়টাই একটা অন্য আঙ্গিকে, এই বিষয়টা নিয়েই একটু অন্যভাবে, অন্য অংশ বলা যায়, আলোচনা করেছি। আজকের পর্বেও আরও একটু স্পষ্ট করে আলোচনা করতে চাইছি। হতে পারে অনেকের কাছে সেটা হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু এতে আমাদের কিছু করার নেই। যাই হোক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের সংসদীয় গণতন্ত্রের উচ্চকক্ষ রাজ্যসভায় এবং নিম্নকক্ষ লোকসভায় শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে ভোটাভুটির মাধ্যমে সম্পূর্ণ মুসলিম বিরোধী নতুন ওয়াকফ সংশোধনী বিল 2024 পাশ করানো হয়েছে। সংসদের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় ভোটাধিক্যের ভিত্তিতে পাশ হয়ে যাওয়া সেই নতুন ওয়াকফ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর সেই মুসলিম বিরোধী ওয়াকফ বিলটা নতুন ওয়াকফ আইনে রূপান্তরিত হয়েছে। শুনলে হতভম্ব হয়ে যাবেন যে মোদী সরকারের তৈরি করা নতুন সেই ওয়াকফ আইনে ওয়াকফ আইন শব্দটা কিন্তু রাখা হয়নি। তার বদলে নতুন ওয়াকফ আইনের নাম রাখা হয়েছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। নতুন ওয়াকফ সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ আইন বা ওয়াকফ অ্যাক্ট আর ওয়াকফ অ্যাক্ট থাকবে না। ওয়াকফ অ্যাক্ট, ওয়াকফ আইন কথাটা মুছে দিয়ে তার পরিবর্তে এই আইনটার নাম রাখা হয়েছে, যেটা বললাম, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। সত্যি কথা বলতে কি, ভারতে ওয়াকফ সম্পত্তির সংখ্যা এবং পরিমাণ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য আদৌ নেই। আছে, কিন্তু স্পষ্ট কোনো নির্দিষ্ট তথ্য আদৌ নেই। কেননা আজ অবধি আমাদের দেশে সেই ধরনের বিজ্ঞানসম্মত কোনো সমীক্ষা ওয়াকফ নিয়ে কোনো সমীক্ষা আদৌ করা হয়নি। তাছাড়া আনরেজিস্টার্ড বহু ওয়াকফ সম্পত্তিও রয়েছে। যদিও সাধারণভাবে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল সূত্রে জানা যায় যে সারা দেশে কম বেশি 8,70,000 ওয়াকফ সম্পত্তি আছে এবং সেই ওয়াকফগুলোতে মোট জমির পরিমাণ হচ্ছে 9,40,000 একরের মতো, যার বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দেশের স্থায়ী সম্পদ বিশিষ্ট ওয়াকফের সংখ্যা, মানে স্থাবর বা ইমুভেবল ওয়াকফের সংখ্যা 8,72,328টা এবং অস্থায়ী সম্পদ বিশিষ্ট ওয়াকফের, মানে অস্থাবর বা মুভেবল ওয়াকফের সংখ্যা হলো 16,713টা। এর মধ্যে ডিজিটাল রেকর্ডভুক্ত করা সম্ভব হয়েছে 3,29,995টা ওয়াকফের। পশ্চিমবাংলায় 1 লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি আছে, যার মধ্যে রেকর্ডভুক্ত 80,000-এরও বেশি। দেখা যাচ্ছে দেশে প্রতিরক্ষা এবং রেল দপ্তরের পরে সবচেয়ে বড় জমির মালিকানা হলো ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তিতে এখন নজর পড়েছে কর্পোরেট মালিকদের এবং তাদের সেবক তো নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলা সহ বহু রাজ্যে ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখলদারি হয়েছে কিংবা বেআইনিভাবে বিক্রি হয়েছে। কোথাও সরকার নিজেই ওয়াকফ সম্পত্তি বিক্রি করেছে বা লিজ দিয়েছে। উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু এবং ওয়াইএস রেড্ডির সরকার দরগা হোসেন শাহ আলীর ওয়াকফ সম্পত্তি বিভিন্ন বহুজাতিক সংস্থাকে স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে, জলের দরে লিজ দিয়েছে। দিল্লিতে এবং উত্তরাখণ্ডেও একই কাজ হয়েছে।
মোদী সরকার কর্পোরেট তোষণ এবং সাম্প্রদায়িক বিভাজনের মিশেল বানিয়ে তো সরকার চালাচ্ছে, এটা তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। সেই লক্ষ্য পূরণেই এবার ওয়াকফ আইন সংশোধনী বিল এনেছেন, যেটা আইনে পরিণত হয়েছে। এটা বুঝতে বড় বিজ্ঞানী হওয়ার দরকার নেই। তো এই যে ওয়াকফ বোর্ডের প্রচুর সম্পত্তি, সেক্ষেত্রে কেন প্রশ্ন উঠবে না যে তাহলে কেন মুসলিমদের বড় কোনো স্কুল, কলেজ, হসপিটাল, ইউনিভার্সিটি ওয়াকফ বোর্ডের হাতে নেই? এত বিপুল ওয়াকফ সম্পত্তির আয় তাহলে যায় কোথায়? কি কাজে ব্যবহৃত হয় এই লক্ষ লক্ষ একর জমি? গরিব মুসলমানরা কোথায় ওয়াকফের সুযোগ সুবিধা পান? তার মানে গরিব মুসলিমরা ওয়াকফের সুযোগ সুবিধা যেহেতু পাচ্ছেন না, উল্টে ওয়াকফ সম্পত্তির লাভ লুটে পুটে খায় কিছু রাজনৈতিক নেতা, তাহলে কেন আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করব? এই প্রশ্ন কিন্তু উঠতে পারে, যদিও আমরা বিরোধিতা করছি তীব্রভাবে। আপনাদের জানতে হবে যে খাতায় কলমে ওয়াকফ বোর্ড হচ্ছে স্বশাসিত সংস্থা, খাতায় কলমে, কিন্তু সরকারের পরোক্ষ মনোনয়নেই কিন্তু এই সব বোর্ড গঠিত হয় রাজ্য সরকারের। আর শহরের সেরা জায়গায় থাকা মূল্যবান ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে রাজ্য সরকারের হেলদোল না থাকার কারণ কিন্তু এটাই। অন্যদিক দিয়ে দেখলে এই কারণেই ওয়াকফ সম্পত্তি পার্মানেন্টলি গ্রাস করা যায় না। ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ। ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যায় না, মালিকানা পরিবর্তন করা যায় না, সম্পত্তির রদবদলও করা যায় না। বড়জোর ওয়াকফ সম্পত্তির বোর্ড মেম্বার কিংবা তত্ত্বাবধায়ক বা মোতওয়াল্লিকে ধরে কিছু বছরের জন্য ওয়াকফ সম্পত্তি লিজ দেওয়া যায় বা লিজ নেওয়া যায়। তাহলে হিসাব দাঁড়াচ্ছে তো এটাই যে ভারতবর্ষের উগ্র ধর্মান্ধ বিদ্বেষপন্থীরা বাদে, এই অংশটা বাদে, যে কোনো সরকার সাধারণভাবে তাদের দু একজন মাইনরিটি ফেস মানে মুসলিম ফেস তৈরি করে রাখে। আর এটা তো সত্যি যে ওয়াকফ বোর্ডের যারা সদস্য হন বা পরিচালনায় থাকেন তারা অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকারের অনুগত, রাজ্য সরকারের মনোনীত এবং ওই মুসলিম ফেসগুলোর হয়ে থাকেন। এখন যদি ওই মুসলিম ফেস বা ফেসগুলো ন্যায়নিষ্ঠ, বিবেকবান এবং সৎ ব্যক্তিত্ব হন, তাহলে তিনি চেষ্টা করবেন বা করেন হয়তো যাতে কওমি সম্পত্তি অন্যদের হাতে না পড়ে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ওই মুসলিম ফেস ন্যায়নিষ্ঠ, বিবেকবান এবং সৎ ব্যক্তিত্বের কাজকর্মে দল কিন্তু বেশি খুশি হতে পারে না, তাই দ্রুতই সেই মুসলিম ব্যক্তিকে পদ খোয়াতে হয়। আবার কখনো এমন কোনো ব্যক্তিকে এই দায়িত্ব অর্পণ করা হয় যিনি কওমি স্বার্থের ধার ধারেন না, কওমি স্বার্থের বিরুদ্ধে গিয়েও দলের স্বার্থ রক্ষা করেন, কিংবা দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে গিয়ে ওয়াকফ বোর্ডের মাধ্যমে অধিকাংশ মূল্যবান সম্পত্তিগুলো কিছু ক্ষেত্রে নিজেরা ভোগ করেন আর কিছু ক্ষেত্রে দলের অনুগামী প্রমোটার বা পদাধিকারীদের লিজ দিয়ে দেয়। এতে তিনি নিজেও লাভবান হলেন এবং দলও খুশি হলো। আর অস্বীকার করার কোনো উপায় নেই যে অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবস্থাটাই চলে আসছে। এই জন্যই শহরের মূল্যবান রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি সম্পর্কে সাধারণ মুসলিম খুব বেশি কিছু জানেও না। আবার মুসলিম নেতামন্ত্রী আধিকারিকদের দ্বারা যেহেতু এই সকল প্রমোটার বা ভোগ দখলকারীরা অধিকাংশ ক্ষেত্রেই অমুসলিম হন, তাই কোনো সরকারই এদেরকে উচ্ছেদ করতেও চায় না। ফলত এরা 30-40 থেকে 100 বছর আগের যা লিজের ভাড়া, কারো হয়তো 250 টাকা, কারো হয়তো 100 টাকা, কারো হয়তো 70 টাকা, এখনো পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত তাই দিচ্ছে বা দিয়ে যাচ্ছে। যাদের বর্তমান ভাড়া হওয়া উচিত ছিল লক্ষ লক্ষ টাকার উপরে ভাড়া হওয়া উচিত ছিল, সেটা তারা দিচ্ছে না। এইভাবে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা ওয়াকফ সম্পত্তি থেকে উপকৃত হয়েছে, সেই রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলে যে মুসলিম মুখগুলো ছিল এবং এখনো আছে, শাসক দলে এখনো আছে, তার অনুগামীরা উপকৃত হয়েছে এবং হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, সামান্য কিছু গরিব মুসলিমরাও সুবিধে পেয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যেমন হোস্টেলের ক্ষেত্রে বা স্কলারশিপের ক্ষেত্রে উপকার পাচ্ছে কিছু কিছু মুসলিম। এগুলো সব রেজিস্টার্ড ওয়াকফের কথা বলছি। এই ধরনের শহুরে ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডের রেজিস্টার থাকে
সত্যি বলতে এই সব সম্পত্তি থেকে, এই সব ওয়াকফ সম্পত্তি থেকে গরিব সাধারণ মুসলিমরা খুব বেশি উপকৃত হয় না। গরিব মুসলিমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে কোন ওয়াকফ সম্পত্তি থেকে? না, ওয়াকফ বাই ইউজারের মাধ্যমে। ওয়াকফ বাই ইউজারের মাধ্যমে। ওয়াকফ বাই ইউজারটা কি? ওয়াকফ বাই ইউজার হলো আমরা যে মসজিদে নামাজ পড়ছি, যে ঈদগাহে নামাজ পড়ছি, যে কবরস্থানে দাফন কার্য করছি, যে মাদ্রাসা মক্তবে ছেলে মেয়েদের পড়াচ্ছি, এগুলো সবই মানুষের দানে গড়ে উঠেছে। কেউ হয়তো পাড়ার লোকের আবদারে বা নিজের ইচ্ছাতেই হয়তো দান করেছেন এই সব সম্পত্তি। এগুলোকে বলে ওয়াকফ বাই ইউজার। মানে দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে স্বতঃসিদ্ধভাবেই এগুলো ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হয়ে যায়, হয়ে গেছেও। এগুলো কিন্তু রেজিস্টার্ড নয়। এগুলোর উপরে ভিত্তি করে পুরো মুসলিম সমাজের ধর্মীয় কর্মকাণ্ড চলছে। এখান থেকে সরাসরি কোনো রোজগার তো হয়ই না। তাই এই সব ওয়াকফ সম্পত্তির আয় একেবারে শূন্য, কিন্তু পুরো ধর্মীয় কর্মকাণ্ডের ভিত্তি রয়েছে এখানে। এখান থেকেই প্রতিটা মুসলিম উপকৃত হয়। তো মোদী সরকারের আনা নতুন ওয়াকফ সংশোধনী আইনে ওয়াকফ বাই ইউজারের প্রভিশন তুলে দেয়া হয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটা সম্পত্তি যেগুলো ওয়াকফ রূপে ব্যবহার করা হচ্ছে অথচ ওয়াকফ সম্পত্তি হিসাবে রেজিস্টার্ড নয়, নথিভুক্ত নয়, তাদেরকে 6 মাসের মধ্যে উপযুক্ত কাগজ সহ পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে। কে করাবে? কিভাবে করতে পারবে? এর ফলে যেগুলো মুখে মুখে দান করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান গড়ে উঠেছে বা যেগুলো কয়েকশো বছর ধরে ব্যবহার করা হচ্ছে, সেগুলো কোনোভাবেই রেজিস্ট্রেশন করা যাবে না, কারণ ডকুমেন্ট নেই তো, কাগজপত্র নেই তো। ফলে সেগুলো ওয়াকফ সম্পত্তি নয় বলে প্রমাণিত হবে। এর ফলে এগুলো ডিসপুটেড ল্যান্ড হয়ে যাবে। আর তখন এই সম্পত্তিগুলোকে কালেক্টর দখল করে নিয়ে সরকারি খাস জমি হিসাবে নথিভুক্ত করতে পারবে। এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ফলে ওয়াকফের রেজিস্টার্ড ল্যান্ড থেকে আয় না আসা যেমন সরকারি অনীহার ফসল, মুসলমানদের কোনো উপকার হয় না, তেমনি ওয়াকফ বাই ইউজার কেড়ে নেওয়া মানেও কিন্তু অজস্র মসজিদ, অজস্র মাদ্রাসা বা কবরস্থান বা ঈদগাহকে সরকারি জমি হিসাবে কেড়ে নেওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে। তাই আগামী দিনে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে হাজার হাজার মামলা মোকদ্দমা তো হবেই, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায়, এবং আইনি জটিলতা তৈরি হবে, এটা সহজে অনুমান করা যায়। অনুমান করতে পারছি আরও কি কি ভয়ঙ্কর জিনিস সব ঘটতে পারে। তাই এই মুহূর্তে যেটা হওয়ার হয়ে গিয়েছে, এমনটাই ধরে নিয়ে কারো উপরে রাগ থেকে সম্পূর্ণ ওয়াকফ ব্যবস্থাকে বিনষ্ট হতে দেওয়া যাবে না। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। ঐক্যবদ্ধ হয়েই এই আইনের বিরুদ্ধে তাই লড়াই চালিয়ে যেতে হবে। যা হয়েছে হয়েছে, এখন সম্মিলিতভাবে এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই নতুন ওয়াকফ সংশোধনী আইন আনার পরে আমাদের একযোগে সমস্ত শ্রেণীর মানুষকে, বৃহত্তর নাগরিকদের সাথে নিয়ে আমাদের এর বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর দেয়ই না, মানে গদি মিডিয়া তো বলা হয় না, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে যায় এমন খবর, এমন প্রতিবেদন তো তারা দেয় না, সেই সব খবর, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে, বিশেষ করে ইউটিউবে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন অন করে রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং কামনা করি সব সময় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
এই ওয়াকফ বিল বাতিলের আন্দোলনে হিন্দুদের টার্গেট করবেন না। এটা কোনো মানে জাতিগত কোনো ব্যাপার নয়, এটা নরেন্দ্র মোদী সরকার এনেছে। সেইটা আমাদের সাংবিধানিক উপায়ে আইনিগত পদ্ধতিতে মাঠে নেমে আন্দোলন করতে হবে, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এবং আইনি পথেও লড়াই করতে হবে। এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই বলে আজকে আপাতত শেষ করছি। ধন্যবাদ।